সময়টা সন্ধ্যা। আকাশে উজ্জ্বল রাঙা ভাব ছেড়ে ঘন কালো মেঘেরা মিছিল করে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে। ঝড়ো হাওয়া বইছে, বেশ গুটি গুটি বৃষ্টি পড়ছে বাহিরে। আইমান রুমা বেগমের বাড়িতে ধীর স্থির হয়ে বসে আছে। আইমানের দলের ছেলেরা ব্যস্ত বাসর ঘর সাজাতে, কোনো কমতি রাখেনি বাড়িটাকে সাজাতে। রুমা বেগম এতজন লোকের খাবার রান্না করতে করতে হয়রানির শিকার হয়েছে বহুবার। আইমানের দলের ছেলেরা তো একটা হাতির মতো খেয়েছে। কেন সবগুলো আজ খাবারের প্রতিযোগিতা এসেছে? বিনা বাক্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে রুমা বেগমের অন্ন শূন্য করাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। এমন অবস্থা দেখে নিজেকে ইচ্ছামতো গালি দিয়ে মনে মনে কয়েকশোবার তবাও করে ফেলেছে, জীবনে আর কারো বিষয়ে নাক গলাবে না। প্রিয়তা রুমা বেগমের এই অবস্থা দেখে একটু দয়া হলেও পরক্ষণে মনে হলো এই মহিলার শাস্তি হওয়া উচিত। রেহনা বেগম হঠাৎ পাশের বাড়িতে আলোকসজ্জা দেখে অবাক হলেন। তার জানামতে বাড়িতে একমাত্র রুমাই আছেন, তাহলে এমন করে বাড়িটা সাজানো কেন? মনের মাঝে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। যাওয়ার জন্য পা বাড়িয়ে গেলেন না, কিন্তু তিনি তো জানেন না তার গুণধর জামাই বাবা রুমা বেগমের শাস্তি স্বরূপ এমন উদ্ভট পরিকল্পনা করেছে। জানলে হয়তো আশ্চর্যের সপ্তচূড়ায় উঠে যেতেন। রাতের খাবার শেষে প্রিয়তা রুমাদের বাড়িতে পশ্চিম পাশের ঘরটায় দাঁড়িয়ে আছে। ঠিক তার পাশের ঘরটা নির্ধারণ করা হয়েছে আইমান প্রিয়তার জন্য। প্রিয়তা ঘুরে ঘুরে পশ্চিমের ঘরটা দেখছে, বেশ সুন্দর আসবাবপত্র দিয়ে সাজানো। প্রিয়তা অনেকবার এই বাড়িতে আসলেও আজ তার কাছে সব অন্যরকম লাগছে। এরকম একটা পরিস্থিতিতে এই বাড়িতে বহুদিন পর আজ আইমানের সাথে এক ঘরে এক বিছানায় ঘুমাবে ভেবেই প্রথম দিনের মতো দেহ মন শিহরণের তুফান তুলেছে। বুকের মধ্যে ধুকপুক ধুকপুক শব্দ তীব্রতা ছাড়িয়ে যাচ্ছে। আইমান প্রিয়তাকে কোথাও দেখতে না পেয়ে একে একে সব ঘরে উকি মেরে পশ্চিমের ঘরটা এসে দাঁড়ালো। ডান হাতে মোবাইলে জরুরি কাজ করছে, বাম হাতে কিছু শপিং ব্যাগ। প্রিয়তার দিকে না তাকিয়ে ব্যাগগুলো বাড়িয়ে দিল। আগেরবার মতো পরিয়ে দেব নাকি নিচেই পড়বে? প্রিয়তা ব্যাগগুলোর দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, এগুলোর কি দরকার ছিল? শাড়ি তো পরে আসছি, নতুন করে পরতে পারবো না। আইমান মোবাইলটা পকেটে পুরে প্রিয়তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। এইটুকু একটা বাচ্চা মেয়ে পর্যন্ত জানে বাসর রাতে সাজগোজ করতে হয়, আর তুমি দ্বিতীয়বার বাসর সারতে এসেছ, অথচ কিছুই জানো না দেখছি। বাসর জীবনে একবার হয়, দ্বিতীয় তৃতীয় বার কোনো বাসর হয় না, এটা না জীবনে দেখেছি না শুনেছি। তোমাকে লোকজন মাইক সাজিয়ে বলবে যে আমরা আজ বাসর করছি, আর তুমি কি বললে বাসর করতে দেখনি? তুমি এত নির্লজ্জ কবে হলে সুইটহার্ট যে অন্যের বাসর করে দেখতে চাইছ? প্রিয়তা রাগী কণ্ঠে বলল, আমি তো কথার কথা বলেছি, তাই বলে আপনি আমাকে নির্লজ্জ বলবেন? আপনার সাথে আর এক মুহূর্ত নয়, আমি যাচ্ছি। প্রিয়তা যাওয়ার জন্য পা বাড়াতে আইমান শট করে প্রিয়তার হাত ধরে ফেলল। আরে কোথায় যাচ্ছ সুইটহার্ট? তোমার স্বামী তো তোমার জন্য সব করতে পারে। তোমার যখন বাসর দেখার খুব ইচ্ছে, সেটা আমি আইমান মির্জা তোমার স্বামী নিজেই দেখাবো তোমাকে। সময় নষ্ট করে লাভ নেই, ছটফট রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করো। দরজায় পা বাড়িয়ে আবার ফিরে এলো। প্রিয়তা ভুরু কুঁচকে প্রশ্ন করল, আবার কেন এলেন? আইমান সতর্ক দৃষ্টিতে তাকে বলল, লিপস্টিক একদম দিবে না, দেখা গেল অকালে ক্যান্সারে ভুগছি। ভেজাল মুক্ত জিনিসে শরীর মন দুটোই সুস্থ থাকে। প্রিয়তার দিকে ঝুঁকে বাঁকা হেসে চোখ মেরে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও থ মেরে দাঁড়িয়ে আছে। আইমান নির্লজ্জের জীবন্ত দলিল হয়ে ওকে কিভাবে নির্লজ্জ বলল। বহু প্রতীক্ষিত প্রহর অবশেষে ধরা দিল আইমানের দুয়ারে। প্রিয়তা রেডি হয়ে পাশে ঘরে গিয়েছে অনেকক্ষণ হলো। আইমান জরুরি কাজ সেরে তড়িঘড়ি করে দরজা ঠেলে ঘরে ঢুকল। আইমানের অস্থির দৃষ্টি ঘরের এক কোণে থমকে গেল। এ দৃষ্টিতে আজ
কাকে দেখছে আগে হাজারবার দেখলেও আজ আইমানের কাছে মনে হচ্ছে সেই প্রথম প্রিয়তাকে দেখে। আস্তে আস্তে এগোতে থাকলো সামনের দিকে। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে আছে। ওষ্ঠধর কাঁপছে। শরীরের শক্তিটুকু আইমানের কাছে আসার সাথে সাথে একেবারে উধাও হয়ে গেল। নিজেকে সামলানোর মতো শক্তি ফুরিয়ে আইমানের ওপর শরীর এড়িয়ে দিল। আইমান দুহাতে প্রিয়তাকে জড়িয়ে ধরল। বহুদিনের তৃষ্ণার্তের মতো প্রিয়তার খুব দৃঢ়ভাবে আটকে ধরল বক্ষ মাঝে, যেন ছেড়ে দিলেই ছুটে পালিয়ে যাবে দূরে কোথাও। বাইরে বৃষ্টির প্রকোপ বেড়েছে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে ঘরময় আলোকিত হয়ে যাচ্ছে। কখনো বা বজ্রপাতের শব্দে ঘর কেঁপে উঠছে। ঝড়ো হাওয়ায় ধূসর রঙের পর্দাগুলো উঠছে। বজ্রপাতের তীব্র শব্দ থেকে তীব্রতর হচ্ছে। বিধ্বংসী তাণ্ডব করে চলেছে প্রকৃতি। প্রিয়তার হুঁশ ফিরতেই বন্ধন থেকে নিজেকে কিছুটা সরিয়ে দাঁড়ালো। আইমান হাত দুটো সরিয়ে নিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। আস্তে আস্তে কাছে এসে প্রিয়তাকে বিছানায় বসিয়ে হাঁটু গেড়ে আইমান বসে পড়ল। অপরাধী কণ্ঠে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়, যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে অনেক অত্যাচার করেছি। জানি একটা মেয়েকে এভাবে বিয়ে করা আমার উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করো আর কোনো উপায় ছিল না। তোমার আত্মসম্মানে আমি আঘাত করার জন্য ক্ষমা প্রার্থী প্রিয়। আমি আমাদের মাঝে আর দূরত্বটা মেনে নিতে পারছি না সুইটহার্ট। যতবার তোমাকে বলেছি মুক্তি দেব, ততবারই আমি তোমাতে বেঁধেছি নিজেকে। আমার এই রংহীন জীবনের রংধনু তুমি প্রিয়। প্লিজ আমাকে এভাবে একা ফেলে আর কখনো চলে যেও না। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কিভাবে কেটেছে আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার পৃথিবী ধপসে বেড়ানো চরণ থমকে যায় তোমার কাছে। চারদিকের শূন্যতার একমাত্র পূর্ণতা তুমি প্রিয়। দিন শেষে আমারও ক্লান্তিতে চোখ বুজে আসে। আমারও ইচ্ছে করে তোমাকে আঁকড়ে ধরে তোমার কেশে মাথা গুজে পরম সুখে ঘুমের দেশে হারিয়ে যাই। তোমার কোলে মাথা রেখে একটুখানি স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে চাই প্রিয়। খুব কষ্টে তোমাকে জড়িয়ে ধরে কষ্টগুলো উড়াতে চাই প্রিয়। একটা ছোট্ট সুন্দর সংসার হোক আমাদের, যেখানে ভালোবাসায় পূর্ণ থাকবে প্রতিটি ক্ষণ। দুঃখ কষ্ট ছুঁতে পারবে না আমাদের। একধারে কথাগুলো শেষ করে আইমান মাথা নিচু করে বসে আছে। আজ থেকে বড্ড বেশি এলোমেলো লাগছে। খোলা জানালা দিয়ে প্রবেশ করা হাওয়ায় আইমানের চুলগুলোতে মৃদু ঝড়ের সৃষ্টি করছে। রক্তিম চোখগুলোর ফোকাস ফ্লোরে নির্দিষ্ট। হৃদয়ে তুমুল ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে অলসামি করছে না। প্রিয়তার হঠাৎ কান্না পাচ্ছে। সে তো কষ্ট পেয়েছে। একটা সংসার ভাঙার ভয় তাকে আষ্টে পৃষ্ঠে ঘায়াল করেছে প্রতিটি মুহূর্তে। অভিমানের বেড়াজাল থেকে বেরিয়ে আইমানের কাছে যেতে পারেনি, এমনকি বিপদের দিনগুলোতে পাশে ছিল না। যখন আইমানের অতীতের কথাগুলো জানতে পেরেছে তখন উচিত ছিল আইমানের সঙ্গ দেয়া। তখনও একরাশ অভিমান নিয়ে চলে এসেছে। প্রিয়তার ভারী নিঃশ্বাস আইমানের ওপর পড়তেই উপরের দিকে তাকালো। প্রিয়তা তখনও ঠাই হয়ে বসে কান্না থামাতে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। আইমান একটু উঁচু হয়ে ডান হাতে প্রিয়তার মুখের ডান পাশে আলতো করে স্পর্শ করল। বাম হাতটা প্রিয়তার কোলের উপর রেখে প্রিয়তার চোখের দিকে তাকে নির্জীব কণ্ঠে বলল, আমি তোমার উত্তরের অপেক্ষা আছি প্রিয়। আমাকে প্লিজ আর কষ্ট দিও না। মোমের মতো আমি একটু শেষ হয়ে যাচ্ছি তোমার অবহেলায়। প্রিয়তা আইমানের দুহাত ধরে হু হু করে কেঁদে উঠল। জাপটে ধরল আইমানকে। বর্ষার বাড়িধারায় যেমন প্রকৃতি সকল গ্লানি অবসন্নতা মুছে সজীবতায় ভরে যায়, তেমনি প্রিয়তা আজ একে একে সকল অভিমান অভিযোগ ভুলতে অশ্রু বিসর্জন দিচ্ছে। শত মুহূর্তের শত কষ্ট বেদনা আইমানের পাঞ্জাবিতে লেপটে গেছে। আইমান বাম হাতটা প্রিয়তার চুলে গুজে দিয়ে ডান হাতটায় কোমর চেপে ধরল। গাছগাছালিতে অপরিচিত পাখিরা ভোরের আগাম বার্তা শোনাতে কিচিরমিচির করে চলেছে। রাতের কালবৈশাখীর লেশ ছেড়ে আকাশ নীল শাড়িতে সেজেছে। বৃষ্টিতে সকল ময়লা আবর্জনা ধুয়ে প্রকৃতির সজীবতা প্রাণবন্ত হাস্যোজ্জ্বল রূপে ছেয়ে গেছে।
সকালের সোনালি রবির আলোতে ঝলমল করছে চারিদিকটা। আয়মান প্রিয়তার জীবনে বহুদিনের কালবৈশাখী শেষে ফিরে এসেছে প্রেমপূর্ণ ভালোবাসা। প্রিয়তা আয়মানের বাম পাশে বেঘরে ঘুমাচ্ছে। আয়মান এক হাত প্রিয়তার গলদেশের নিচে রেখে অন্য হাত পিঠ আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। তাদের অভিযোগ, অভিমান পালা সমাধিস্থ করে ভালোবাসার পরম আবেশে ফিরতে কেটেছে অর্ধরাত। ঘুমের ঘরে প্রিয়তা আয়মানের উন্মুক্ত বুকের ঘন কালো পশমগুলো চেপে ধরতে আয়মান মৃদু আর্তনাদ করে উঠল। ঘুম ঘুম চোখে প্রিয়তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বদ্ধ চোখে আলতো করে চুমুখে ঠোঁটের ঠিক টিকে তাকালো। গোলাপ রাঙা ঠোঁটে চুমু খাওয়ার লোভ সামলাতে না পেরে গভীরভাবে চুমু খেতে লাগলো। প্রিয়তা চোখ খুলে তাকাতে হকচকিয়ে উঠল। প্রিয়তাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আয়মান বুকের দিকে ইশারা করল। প্রিয়তা তখনও বুকের ওপর চাপটে ধরে আছে। তাড়াতাড়ি সরিয়ে আয়মানের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। আয়মান বাঁকা হেসে প্রিয়তাকে ছেড়ে দিল, কিন্তু প্রিয়তা আগামাথা কিছু না বুঝে হা করে তাকিয়ে রইল। আয়মান প্রিয়তার দিকে শাড়ি বাড়িয়ে দিয়ে বাথরুমে চলে গেল। প্রিয়তা চুপচাপ বসে কালকে রাতের স্মৃতিচারণ করছে। প্রায় 5 মিনিট পর আয়মান তোয়ালে পেঁচিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলো। চুলে ব্যাক ব্রাশ করতে করতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নাতে প্রিয়তাকে বসে থাকতে দেখে ভুরু কুঁচকে পিছনের দিকে তাকালো। এভাবে বসে আসছো কেন? দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি করো। প্রিয়তার ধ্যান ভাঙতে আয়মানের দিকে তাকালো। শ্যামবর্ণের চামড়ার ওপর পানির কণাগুলো চকচক করছে। ফিটনেস যুক্ত উন্মুক্ত শরীরটার দিকে চোখ পড়তেই বিদ্যুতের ন্যায় শক খেল প্রিয়তা। যত দ্রুত সম্ভব চোখ সরিয়ে বাথরুমের দিকে পা বাড়ালো। আয়মান আয়নায় প্রিয়তার হাবভাব দেখে না হেসে পারল না। ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে পুরনো দিনের একটি দালান। চারিদিকে ঝিঝি পোকার শব্দ। দূর থেকে ভেসে আসছে কুকুরের বীভৎস চিৎকার। নিশাচর পাখির ডাকে রাতের গভীরতা জানান দিচ্ছে। চাঁদের আলো ঘন জঙ্গল ভেদ করে মাটি ছুঁতে বারবার ব্যর্থ হচ্ছে। আয়মানের কাঠের চেয়ারটা টেনে সুমি সুলতানার মুখোমুখি হয়ে বসল। সুমি সুলতানা নিভু নিভু চোখে আয়মানের দিকে তাকালো। শরীরটা বেশ দুর্বল কিনা বোঝা যাচ্ছে না, তবে মনের মধ্যে হাজারো ভয় ভীতি ঝাপটে ধরেছে। আয়মান ধীর স্থির কণ্ঠে সুমি সুলতানাকে প্রশ্ন করল, আপনি সব বলবেন তো নাকি অন্য ব্যবস্থা করব আমি? সুমি সুলতানার কণ্ঠ কাঁপছে। না না, আমি আজ সব বলবো, আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি আপনাকে বলতে বলছি খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সাথে আমার কালোবাজারের পথ চলা, এরপর আস্তে আস্তে লাভবান হাতে আমার মধ্যে লোভ জেঁকে বসে। আস্তে আস্তে নারী পাচার সহ মদ্যপণ্যের ব্যবসা শুরু হয়। খন্দকার সাহেব ছাড়া আর কে কে আছে তা বলুন। আমি জানি না, আমি একমাত্র খন্দকার সাহেবকেই চিনি। উনি সব কিছু দেখাশোনা করতেন। নিজের স্বামীকে খুব বিশ্বাস করতেন মনে হয়, কিন্তু আপনার স্বামী তো আপনার বিশ্বাস রাখেনি মিসেস সুলতানা। আপনার জন্য আমার মাঝে মাঝে আফসোস হয় জানেন। নিজের সন্তানকে ছেড়ে খন্দকার সাহেবের ছেলে রাফসানকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, নিজের সন্তানের পিছনে লাগিয়ে দিয়েছেন, এমনকি আমার প্রিয়র সাথে অসভ্যতাম করার জন্য পর্যন্ত পাঠিয়েছেন। কিন্তু আপনি জানেন না, সাপের বাচ্চা সাপই হয়। আমিও আপনার ছেলে এটা ভুলে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন আপনি। ধপ করে ছেড়ে বসে পড়ল আয়মান। দুজনের মধ্যে নীরবতা। আয়মান চোখ বন্ধ করে বসে আছে। আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই মিসেস সুলতানা, আমার বাবার সাথে আপনি এমনটা কেন করলেন? কি দোষ ছিল আমাদের? সুমি সুলতানা নিশ্চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আজ হয়তো একে একে নিজের হাতে তৈরি করা সাম্রাজ্য একসাথে ধ্বংস হয়ে যাবে। কি হলো বলেন, কি দোষ ছিল আমাদের? চুপ করে থাকবেন না, আপনার হাতে সময় খুব কম। কোনো দোষ ছিল না তোমাদের, আমি নিজেই ছেড়ে চলে গেছি। এত বছর পরও আমি আমার প্রাক্তন প্রেমিকের মায়া কাটিয়ে উঠতে পারিনি বলেই নিজের ভালোবাসার মানুষকে ফিরে পেতে সব ছেড়ে চলে গেছি সেদিন। আমার এতে তোমাদের জন্য কোনো আক্ষেপ নেই।
তোমরা বেশ ভালোই আছো। একজন ক্ষমতাবান এমপি, তুমি এখন, ঘর আছে, সংসার আছে, জীবনের মানেটা বুঝো তুমি। আমি থাকলে হয়তো এসব বুঝতে না। আয়মান কোনো কথা বলল না। কেন জানি হাজারটা কথা মনের মাঝে ঘুরপাক খেলেও মুখ দিয়ে বের হচ্ছে না। আয়মান উঠে দাঁড়ালো। আপনার সাথে এইটাই হয়তো আমার শেষ দেখা। বেঁচে থাকলেও কখনো আপনার সাথে যেন আমার দেখা না হয়। যদি কখনো আপনার কোনো অন্যায়ের শাস্তি থেকে বেঁচে যান, আশা করব আপনি আমার জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর দিকে কিংবা আমার কোনো কিছুর ওপর নজর দিবেন না। আমার সাথে আপনার আর যদি কোনো দিন দেখা হয়, মনে রাখবেন সেদিনই আপনার শেষ দিন। আয়মান হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল। দুজন মহিলা পুলিশ সুমি সুলতানাকে নিয়ে গেল। কিছুক্ষণ আগে খন্দকার সাহেব সহ তাদের সঙ্গপঙ্গকে পুলিশ ধরে ফেলেছে। আয়মানের অক্লান্ত পরিশ্রমে সব প্রমাণ হাতের মুঠোয় এসেছে। আয়মান তাড়াতাড়ি সব কাজ শেষ করে বাড়ি ফিরেছে। প্রিয়তা বেঘরে ঘুমাচ্ছে দেখে আয়মান আর ঘুম ভাঙালো না। ফ্রেশ হয়ে প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। বহু কষ্টের পর প্রিয়তাকে আবারও নিজের করে পেয়েছে। এবার আর জোর করে নয়, দুটি মন ভালোবাসায় বদ্ধ হলো। আজ আরিয়ার এঙ্গেজমেন্ট। ওয়াদির এমবিবিএসটা শেষ করে বাড়িতে আরিয়ার কথা জানিয়েছে। ওয়াদির বাবা মা ছেলের কথা কখনো ফেলতে পারেন না। তাছাড়া আরিয়াকে তাদের অনেক পছন্দ হয়েছে। আয়মানের কাছে বিয়ের প্রস্তাব দিতে আয়মান রাজি হয়ে যায়। প্রিয়তা ভীষণ খুশি আরিয়া ওয়াদির প্রণয়পূর্ণতার জন্য। সকাল থেকে প্রিয়তা একা হাতে মেহমানদের জন্য বিভিন্ন পদের নাস্তা তৈরি করছে। প্রিয়তা বাবা মা পিয়াস কিছুক্ষণ আগে এসেছে। রেহেনা বেগম প্রিয়তার সাথে টুকটাক কাজ করছে। আরিয়া করতে চাইলেও প্রিয়তা করতে দেয়নি, সাজগোজের জন্য পাঠিয়ে দিয়েছে। আরিয়ার একদিকে আনন্দ হচ্ছে, এত শত অপেক্ষার পর প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়া হবে। অন্যদিকে ভাই ভাবি নিজের বাড়ি ছেড়ে থাকতে হবে। চাইলেও ফ্রিডম আর থাকবে না আগের মতো। ইরা অনু আরিয়াকে গুতা মেরে এটা ওটা জিজ্ঞাসা করছে। পৃথিবীতে সব কিছুর একটা লিমিট থাকলেও বান্ধবীদের সাথে কথা বলার কোনো লিমিট থাকে না। দুনিয়ার সব আজেবাজে কথার একমাত্র সঙ্গী বন্ধু বান্ধবগুলোই। আরিয়ার মাঝে মাঝে অবাক হয়ে ইরা অনুকে ভালোভাবে দেখে। এই সুন্দর ফুটফুটে নিষ্পাপ বাচ্চার মতো মেয়েগুলোর মুখের ভাষা যে এত খারাপ, চিন্তাধারা যে এত উদ্ভট, তা বাহিরের মানুষের কল্পনাতীত। ইরা আরিয়ার গলার বাম পাশে পরোক্ষ করে সন্ধিহান চোখে বলল, কিরে আরু, এইটা কিসের দাগ? ওয়াদি ভাইয়া করেছে নাকি? বিয়ের আগে এসব করতেছো তোমরা? আরিয়া কটমাট করে ইরার দিকে তাকালো। সি, কি বলিস এগুলো? উল্টাপাল্টা বলিস, ভাবিস কেমনে? এটা চুলকাতে গিয়ে এমন হয়ে গেছে। আয় হায়, কি বলে এগুলো? তোর তো তাহলে বিয়ের পর অস্তিত্বই থাকবে না। তোর শরীরের দাগের হাটবাজার বসবে। আরিয়া কিছু বলার আগেই মোবাইল বেজে উঠল। ওয়াদির ফোন পেয়ে এক সিলতে হাসি ফুটে উঠল আরিয়ার মুখে। আরে দোস্ত, ধর তাড়াতাড়ি, তোর বেড়াতে আবার রাগ করব। পরে দেখবি বাসরাতে তোর অবস্থা খারাপ করে দিবে। আলোর রাস্তে মাপ চাইবন, মুখে লাগাম টান। দেখা গেল সবার সামনে এগুলো বলে বসলি, তখন মান সম্মান দফা রফা হয়ে যাবে। আরিয়া মোবাইলটা নিয়ে বারান্দায় চলে গেল। ইরা অনু হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। পশ্চিমের অম্বর পানে লালচে দিবাকর হেলে পড়েছে। বর্ষার মেঘমালা আকাশ নিজ হাতে মুছে নীল নীল সাজে সেজেছে। পাখিরা নিজ নীড়ে ফিরতে তোড়জোড় চলছে। ওয়াদির গাড়ি মির্জা নিবাসের সামনে এসে দাঁড়িয়েছে। ওয়াদির বাবা মা একে একে সবাই নেমে পড়ল। ওয়াদির কিছুটা নার্ভাস ফিল হচ্ছে। অজানা উত্তেজনায় ধুপ ধুপ করছে বুক। যতই পা ফেলছে ততই হার্টবিট ফাস্ট হচ্ছে। বারান্দা থেকে আরিয়া লুকিয়ে ওয়াদিকে দেখছে। সাদা পাঞ্জাবিতে ওয়াদিকে একটু বেশি আকর্ষণীয় লাগছে। জেল দেওয়া চুলগুলো বাধ্য হয়ে আছে। বাম হাতে কফি কালারের মোটা বেল্টের ডিজিটাল ঘড়ি। ফর্সা চেহারায় তৃপ্তিময় হাসি। সাদা পবিত্রতার প্রতীক বলে ওয়াদি আরিয়া দুজনে ঠিক করেছে
এঙ্গেজমেন্ট এবার বাসর রাতে দুজনে ম্যাচিং করে সাদা শাড়ি পাঞ্জাবি পরবে। তাই ওয়াদি নিজে পছন্দ করে আরিয়ার জন্য শাড়ি কিনেছে। আরিয়া এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল হয়, বাড়ি থেকে বের হয়নি, কিন্তু ওয়াদি শাড়ি কিনে বসে আছে। অনু, ইরা কেউ সাহায্য করতে রাজি নয়। বাধ্য হয়ে ওয়াদি রাতের বেলায় মির্জা নিবাসে আসতে হলো। গার্ডরা ওয়াদিকে আগে থেকে চিনে, তেমন সমস্যা হয়নি। চুপি চুপি গেট পেরিয়ে সদর দরজায় পা বাড়াতে আইমানের সাথে দেখা হলো। আমতা আমতা করে আইমানকে সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে আইমানকে আর চোখে দেখছে, কি বলবে বুঝতে পারছে না। কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে, শেষে কিনা হবু শ্বশুর বাড়িতে চোরের মতো ঢুকতে হচ্ছে। কপালটাই খারাপ। সামনে দাঁড়িয়ে বউয়ের বড় ভাইটা যারে দেখলে কলিজাটা এমনি কাঁপে। আইমান কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থেকে ভুরু কুঁচকে ওয়াদিকে পরখ করছে। হঠাৎ ওয়াদির বাম কাঁধে হাত রেখে হেসে উঠল, ভিতরে যাও, পুতুল ওর ঘরে আছে। ওয়াদি অবাক দৃষ্টিতে আইমানের দিকে তাকালো। আসলে ভাই এমন কিছু নয়, আমি ব্যাগটা আরিয়াকে দিলেই হবে, আমি ভিতরে যাব না। আরে তা হয় নাকি, কিছুদিন পর তো তুমি এই বাড়ির জামাই হবে, এত লজ্জা পেলে চলবে নাকি? আমি তো শ্বশুর বাড়ি থেকে বউকে তুলে নিয়ে আসছি। তোমার তো লাগ ভালো, নিজের ভালোবাসার মানুষকে কেমন কষ্ট বিনে পেয়ে যাচ্ছ। তবে একটা কথা কি জানো, এই পৃথিবীতে বিনা কষ্টে পেয়ে যাওয়া জিনিসগুলোর কদর মানুষ করতে জানে না। তাই একটু ভয় হয় আমার, এত তাড়াতাড়ি রাজি হওয়া উচিত ছিল না আমার। তবে যখন বোনকে তোমার হাতে দিতে রাজি হয়েছি, তুমি তোমার ভালোবাসা আমার বোনকে বেঁধে রাখবে। আমার বোনকে কষ্ট দেওয়ার আগে আমাকে মেরে ফেলো। আইমানের কণ্ঠ ভারী হয়ে আসলো। ওয়াদি হন্তদন্ত পায়ে আইমানের দিকে এগিয়ে গেল। আইমানের বাম হাতটা ডান হাতে ধরল। ভাইয়া, এভাবে বলবেন না। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার বোনকে আগলে রাখব। আপনাকে ছুঁয়ে কথা দিলাম, তোমার ওপর সেই বিশ্বাসটুকু রেখেছি বলেই আমার বোনকে তোমার হাতে তুলে দিতে চাই। আইমান ডান হাত দিয়ে চোখের কোণের পানি মুছতে মুস্কি হেসে ওয়াদিকে ভিতরে যেতে বলল। ওয়াদি ধীর পায়ে ভিতরে ঢুকলো। আইমান বাহিরে চলে গেল। ড্রয়িং রুমে প্রিয়তাকে দেখে ওয়াদি লম্বা করে সালাম দিল। প্রিয়তা সালামের উত্তর দিয়ে ওয়াদিকে বসতে বলল। দুষ্টু হেসে বলল, কি ব্যাপার ডাক্তার সাহেব, এই রাতের বেলা আপনার আগমন? বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? ওয়াদি একগাল হেসে উঠল। আরে না ভাবি, আপনার ননদি নাকি এঙ্গেজমেন্টের আগে বাসা থেকে বের হবে না। তে তো শাড়ি দিতে 7 সমুদ্র 13 নদী পাড়ি জমিয়ে এখানে আসা। বাসা থেকে বের হয়ে মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে আসছি, যাতে ভাইয়ার সামনে না পড়ি। কিন্তু সেই ভাইয়ার সামনেই পড়লাম। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার প্রচুর লজ্জা লাগছিল ভাইয়াকে দেখে। লজ্জা লাগলে আসতে কে বলেছে? আরিয়ার কথায় ওয়াদি সামনের দিকে তাকালো। আরিয়া হাত ভাঁজ করে দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে। প্রিয়তা আরিয়াকে চোখ টিপে ওখান থেকে কেটে পড়ল। ওয়াদি অস্থির হয়ে আরিয়ার পাশে এসে দাঁড়ালো। আরিয়া, কি সমস্যা তোমার? বাইরে যাও না কেন? কত কষ্ট করে আসতে হলো জানো তুমি? আরিয়া ভাবলেশীন কণ্ঠে বলল, তাতে আমার কি, দেখলাম আমার জন্য কি কি করতে পারো তুমি। ওয়াদি আরিয়ার এমন ভাবলেশীন কণ্ঠে ভেবাস্তাকা খেয়ে গেল। কোথায় একটু বাহাবা দিবে? তা নয়, আমি আসছি, তাহলে শাড়িটা রাখো। আরে আসছি মানে, হবু শ্বশুর বাড়িতে ডাক্তার সাহেবের পদার্পণ ঘটেছে, একটু চা কফি না খেলে হয়। প্রিয়তা চা সহ কিছু ফল নিয়ে আসলো। আরিয়া একটু একটু করে নিজেকে সাজিয়ে নিল। শুভ্র রাঙা জর্জেট শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, ম্যাচিং চুড়ি, কানের দুল, খয়েরি রঙের লিপস্টিক, হালকা প্রসাধনীর ছোঁয়ায় স্বর্গাভূত অপসরী লাগছে। ঠোঁটের কোণে লুকিয়ে আছে লজ্জায় ভরা হাসি। ইরা অনু কথাবার্তা অনর্গল ছুটে চলেছে। আরিয়া দাঁতে দাঁত চেপে সহ্য করছে, তারও একদিন সময় আসবে। ড্রয়িং রুমে সবাই বিয়ে নিয়ে কথা বলছে। গল্পের মধ্যে প্রিয়তা আরিয়াকে নিয়ে এলো। আরিয়া নত দৃষ্টি করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। কিছুতেই লজ্জায় বাঁধ ভেঙে সামনে থাকা মানুষটাকে দেখতে পারছে না। অন্যরকম লজ্জা মিশ্রিত অনুভূতি এসে ভর করে আরিয়াতে।
ও আদি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়সীর দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা নিপুণ তা আরিয়ার জলজান্ত প্রমাণ। সিথি পর্যন্ত ঘোমটা দেয়া আরিয়াকে বউয়ের মতো লাগছে। লাজ রাঙা মুখশ্রী লাল হয়ে আছে। গল্পটা আগামীকাল শেষ হয়ে যাবে। যদি একটা ছোট পার্ট দিছি, সবাই সাপোর্ট করবেন। আগামীকাল না হলে পরশুদিন নতুন গল্প আসবে, সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।